আজকে যেটা পড়বো সেটা হলো সেল দ্য ইউনিট অফ লাইফ, অর্থাৎ সেল কি হচ্ছে ইউনিট অফ লাইফের একটা পার্ট, ঠিক আছে। তো এখানে ইন্ট্রোডাকশান পড়বো, প্রোক্যারিওটিক সেল পড়বো, ইউক্যারিওটিক সেল পড়বো এবং পিআইকিউ পড়বো। তো প্রথমে দেখো বলছে হোয়াট ইজ সেল, বলছে যে সেল ইজ দ্য কি বলছে, সেল ইজ দ্য বেসিক স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ লাইফ। মানে সেল বলছে কি বলছে, স্ট্রাকচারাল মানে কি, সেলটাকে ওই সেমটাকে মানে সেলটাকে যদি আমরা স্ট্রাকচারভাবে দেখি তো ওই সেম স্ট্রাকচারটা বারে বারে রিপিট হয়ে কি করে, স্ট্রাকচার তৈরি করে স্ট্রাকচার তৈরি করে এবং ফাংশনাল ইউনিট অফ লাইফ। অর্থাৎ আমরা যখন একটা কোনো ফাংশান দেখব, অর্থাৎ এখানে ফাংশান দেখতে কী বলছে, ধরো তুমি এই যে ডাইজেশন করবা, তো ডাইজেশন করার জন্য মিনিমাম তোমার কমপক্ষে হলেও তোমাকে সেল লেভেলের ডাইজেশন করতে হবে। যদি সেল লেভেলের ডাইজেশন করতে পারি তবেই আমরা ডাইজেশনটা কমপ্লিটলি করে ফেলবো। এই জন্য বলা হয় সেল ইজ দ্য বেসিক স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ লাইফ। বলছে এবার দেখো যে স্ট্রাকচারাল মানে কি, স্ট্রাকচারাল মানে কি বিভিন্ন ধরনের 200 থেকে ডিফারেন্ট টাইপ অফ সেলস আর হিউম্যান বডি, মানে 200 থেকে বেশি পরিমাণে সেলস হিউম্যান বডিতে প্রেজেন্ট রয়েছে। অল মেটাবলিক রিয়াকশনস অল অকার্স ইন এ সেলস, এবং সেল ইজ দ্য স্ট্রাকচারাল ফাংশনাল, এবং এই জন্য ফাংশনাল বলছে, এবং সমস্ত মেটাবলিক রিয়াকশনস সেলের মধ্যে অর্থাৎ সেলের সাইটোপ্লাজমের মধ্যে ঘটে থাকে। তারপরে কি বলছে দেখো, সেল ইজ দ্য স্মলেস্ট থিং দ্যাট ক্যান সার্ভাইভ ইন্ডিপেন্ডেন্টলি, এনিথিং লেস দ্যান সেল এ সেল ক্যান নট সার্ভাইভ ইন্ডিপেন্ডেন্টলি। অর্থাৎ বলছে সব থেকে স্মলেস্ট থিং যেটা বেঁচে থাকতে পারে অর্থাৎ লিভিং, সেটা হলো সেলের থেকে কোনো কিছু স্মল থিং যেটা ইন্ডিপেন্ডেন্টভাবে বেঁচে থাকতে পারে না। অর্থাৎ সেল এমন একটা ছোট জিনিস যেটা ইন্ডিপেন্ডেন্টভাবে বেঁচে থাকতে পারে, ঠিক আছে। অর্থাৎ ওই একটা সেল ইউনিসেলুলার যে সেলটা বেঁচে থাকতে পারছে সে সেল হয়তো সম্পূর্ণভাবে সে মেটাবলিক রিয়াকশান করতে পারবে, হয়তো না হলে সে সম্পূর্ণভাবে ডাইজেশনস করতে পারবে, না হলে অ্যাবজর্পশনস করতে পারবে, এনিথিং যেটা নিডেড হবে সেলের সেটাই সে ক্লিয়ারলি করতে পারবে। বুঝতে পারলা? এবার নেক্সট লাইন বলছে যে সেলুলার অর্গানাইজেশন ইজ ডিফাইনিং ফিচার অফ লিভিং অর্গানিজম। সেলুলার অর্গানাইজেশন ইজ দ্য ডিফাইনিং ফিচার অফ লিভিং অর্গানিজম। অর্থাৎ লিভিং অর্গানিজম যদি হতে হয় তাহলে সেলুলার অর্গানাইজেশন ইজ দ্য ডিফাইনিং ফিচার, যেটা আমরা লিভিং অল চ্যাপ্টারে পড়ে রেখেছি। অর্গানিজমস ইউনিসেলুলার অর্গানিজম, মাল্টিসেলুলার অর্গানিজম। তাহলে আমরা বায়োলজিক্যাল ক্লাসিফিকেশনে ইউনিসেলুলার অর্গানিজম কী কী পড়ি, মোনেরা আর প্রোটিস্টা। মোনেরা হলো প্রোক্যারিওটস আর প্রোটিস্টা হলো ইউক্যারিওটস। বাদ বাকি সমস্ত সব কিছু আমরা মাল্টিসেলুলার পড়ে থাকি। ইউনিসেলুলার অর্গানিজম অ্যান্ড মাল্টিসেলুলার অর্গানিজমস সার্ভাইভ ইন্ডিপেন্ডেন্টলি পারফর্ম অল, যেটা আমরা আলোচনা করলাম। এবং দেখো এখানে কী বলছে যে রবার্ট হুক কী আবিষ্কার করেছিল, রবার্ট ব্রাউন নিউক্লিয়াস আবিষ্কার করেছিল, রবার্ট হুক কী আবিষ্কার করেছিল, রবার্ট হুক আবিষ্কার করেছিল ডেড সেল, এবং অ্যান্টনমান লিভিং সেল আবিষ্কার করেছিল। গলাতে প্রবলেম হচ্ছে। এবার সেল থিওরি দেখবো। হোয়াট ইজ সেল থিওরি? দেখো সেল থিওরি দিয়েছিল দুটো বিজ্ঞানী, একটা ছিল স্লেডেন আর একটা ছিল সোয়ান। স্লেডেন কি বললো, স্লেডেন এবং সোয়ান বললো, স্লেডেন বোটানিস্ট ছিল। স্লেডেন বললো যে সমস্ত প্লান্ট সেল মিলিয়ে প্লান্ট টিস্যু তৈরি হয় বা প্লান্ট বডি তৈরি হয়, এবং সেরকমই সোয়ানও বললো যে সমস্ত সেল অ্যানিম্যাল সেল মিলিয়ে একটা অ্যানিম্যাল বডি তৈরি হয়। এবং আরও সোয়ান আর একটা স্টাডি করলো এই ব্যাপারে, যে সোয়ান দেখলো যে আমি তো প্লান্ট নিয়ে পড়াশোনা করছি, অ্যানিম্যাল নিয়ে পড়াশোনা করছি, আমি একটু প্লান্ট নিয়ে পড়াশোনা করি। প্লান্ট নিয়ে যখন পড়তে গেল তখন দেখতে পেলো যে তোমার অ্যানিম্যাল সেলসে একটা পার্ট কম আছে, কার তুলনায়, প্লান্ট সেলসের তুলনায়। অর্থাৎ প্লান্ট সেলসে দেখতে পেলো যে তার সেলের বাইরে 4 সাইডে সেল অল রয়েছে, যেটা অ্যানিম্যাল সেলসে সেল অল নেই। অ্যানিম্যাল সেলসে কী রয়েছে, ডিলিমিটিং বাউন্ডারি রয়েছে, ডিলিমিটিং সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেন বলা হয়। এবং দুজন মিলে হাইপোথিসিস এবং থিওরির মধ্যে পার্থক্য আছে। হাইপোথিসিস বলা হয় যেটা তোমার প্রুভ হয়নি, যেটা প্রমাণিত নয়, দিস ইজ কল্ড হাইপোথিসিস, যেটা বলবে সেটা হলো হাইপোথিসিস। আর থিওরি যেটা প্রুভড। অর্থাৎ অল প্ল্যান্টস অ্যান্ড অ্যানিম্যালস ফাউন্ড অফ সেলস অ্যান্ড প্রোডাক্টস অফ সেলস, মানে সমস্ত প্ল্যান্টস অ্যান্ড অ্যানিম্যালস
কি হাইপোথিসিস দিয়েছিল, কে যে সোয়ান দিয়েছিল হাইপোথিসিস, এবং সোয়ান হাইপোথিসিসটা কী দিয়েছিল, যে সমস্ত প্ল্যান্টস এবং অ্যানিম্যালস কী হয়, কী দিয়ে তৈরি হয়, সেলস দিয়ে তৈরি হয়, এবং প্রোডাক্টস অফ সেল দিয়ে তৈরি হয়, অর্থাৎ সেলসের কোনো না কোনো প্রোডাক্টস দিয়ে তৈরি হয়। নেক্সট সেল থিওরি। এবার সেল থিওরি তিনজন মিলে দিল, অর্থাৎ রুডোল্ফ ভার্চো আসলো, এবং রুডোল্ফ ভার্চো এসে কী করলো, সেল থিওরিটাকে মডিফাই করলো। সেল থিওরিটাকে কীভাবে মডিফাই করলো, সেল থিওরি বলছে যে অল লিভিং অর্গানিজমস আর ফর্মড অফ সেলস অ্যান্ড প্রোডাক্ট অফ সেলস, এটা তো আগে থেকে নিল, এবং সেল ইজ হাউ নিউ সেলস ইজ কাম, অর্থাৎ সেল কীভাবে নতুন সেলে কনভার্ট হয়, অর্থাৎ সেলস একটা প্রি এক্সিস্টিং সেল থেকে আসে, যেটা রুডোল্ফ ভার্চো বললো ওমনিস সেলুলা ইজ সেলুলা। একটা ওভারভিউ অফ সেল দেখব। আমরা যখন একটা সেল আঁকবো তখন কি করব, প্রথমত সেল আঁকার জন্য আমরা একটা সম্ভবত একটা এরকম গোল দাগ টানবো, ওটাই হলো সেল মেমব্রেন, ওটাই হলো প্লাজমা মেমব্রেন, ঠিক আছে। নেক্সট হলো একটা আমরা নিউক্লিয়াস দেখব। নিউক্লিয়াসের মধ্যে জেনেটিক ম্যাটেরিয়াল কন্টেন্ট করবে, আউটার মেমব্রেন থাকবে, ইনার মেমব্রেন থাকবে, ওকে। এবং আউটার মেমব্রেন এবং ইনার মেমব্রেন কী হয়, একটা মেমব্রেন পোর থাকে, এবং এখানে আর একটা পয়েন্ট হলো যে আউটার মেমব্রেনটা আছে, এই আউটার মেমব্রেনটা তোমার ওখান থেকে কানেক্ট করবে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, যেটা স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কী করবে, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম প্রোটিন সিনথেসিস করবে, যেটা তোমার নিউক্লিয়াসের খুব কাছাকাছি অংশে থাকে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কোথায় থাকে, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের একটু দূরে অবস্থা থাকে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম লিপিড এবং কোলেস্টেরল এগুলো তোমার সিনথেসিস করবে। এবং নিউক্লিয়াসের মধ্যে কি থাকে, নিউক্লিয়াসের মধ্যে তোমার জেনেটিক ম্যাটেরিয়াল ডিএনএ কন্টেন্টস ক্রোমোজোমস এবং কন্টেন্টস ডিএনএ জেনেটিক ম্যাটেরিয়াল হিসাবে থাকে। এবং এন্ডোপ্লাজমিক যে রেটিকুলাম আছে, এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের বাইরে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের বাইরে গোলগি কমপ্লেক্স বা গোলগি বডি থাকে। এই গোলগি কমপ্লেক্স বা গোলগি বডির কাজ হলো গ্লাইকোপ্রোটিন বা গ্লাইকোঅ্যাসাইলেশন, সেগুলো আমরা কিন্তু পরবর্তীতে পড়বো। চলো সাইটোপ্লাজম দেখি। সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেন বলা হয়, এবং রাইবোজোমের ব্যাপারটা ক্লিয়ার করে দিই। প্রোক্যারিওটিক সেলে রাইবোজোম কোথায় থাকে, প্রোক্যারিওটিক সেলে রাইবোজোম থাকে, প্রোক্যারিওটিক সেলে রাইবোজোম থাকে তোমার সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেনে, ওকে। অ্যান্ড ইউক্যারিওটিক সেলে রাইবোজোম কোথায় থাকে, ইউক্যারিওটিক সেলে রাইবোজোম থাকে তোমার ওই এন্ডোপ্লাজমিক রেটিকুলামে তো রাইবোজোম থাকছেই, তার সঙ্গে কোথায় রাইবোজোম থাকছে, তার সঙ্গে রাইবোজোম থাকছে আমার মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্টে। দেন কি হলো, রাইবোজোম হলো সাইটোপ্লাজম মেন এরিয়া অফ মেটাবলিক রিঅ্যাকশনস কিপস দ্য অল লিভিং সেলস অ্যান্ড সেমিফ্লুইড ম্যাট্রিক্স। এবং ইউক্যারিওটিক সেলে সেমিফ্লুইড ম্যাট্রিক্স পাওয়া যায়, কারণ সেল অর্গানেলস আছে, এবং প্রোক্যারিওটিক সেলে যেটা ফ্লুইড নেচারের হয়। এখানে একটা সাইজ যে আরবিসির সাইজ কত, আরবিসি সাইজ হলো 7 মাইক্রোমিটার, আর রাইবোজোমের সাইজ হলো 15 থেকে 20 নানোমিটার, যেটা ইম্পর্টেন্ট। প্ল্যান্ট সেলস এবং অ্যানিম্যাল সেলসের মধ্যে পার্থক্য কী, প্ল্যান্ট সেলস এবং অ্যানিম্যাল সেলসের মধ্যে পার্থক্য হলো 4টা সি, অর্থাৎ সেল অল প্রেজেন্ট প্ল্যান্ট সেলসে, সেল অল অ্যাবসেন্ট অ্যানিম্যাল সেলসে, সেন্ট্রিওল সেন্ট্রোজোম প্রেজেন্ট অ্যানিম্যাল সেলসে, সেন্ট্রিওল সেন্ট্রোজোম অ্যাবসেন্ট প্ল্যান্ট সেলসে, ক্লোরোপ্লাস্ট প্রেজেন্ট প্ল্যান্ট সেলসে, ক্লোরোপ্লাস্ট অ্যাবসেন্ট অ্যানিম্যাল সেলসে, এবং সেন্ট্রাল ভ্যাকিউল বা লার্জ ভ্যাকিউল প্রেজেন্ট প্ল্যান্ট সেলসে। কিন্তু সেন্ট্রাল ভ্যাকিউল বা অ্যানিম্যাল ভ্যাকিউল ওরকম অত বড় ভ্যাকিউল থাকে না, এবং ছোট থাকলেও ও ছোটো থাকবে, সেন্ট্রালে নিউক্লিয়াস থাকে। প্রোক্যারিওটিক সেলস এবং ইউক্যারিওটিক সেলস হলো প্রিমিটিভ টাইপ অফ নিউক্লিয়াস, ইউক্যারিওটিক সেলস হলো true nucleus, nuclear envelope বা nuclear membrane present, nuclear membrane absent in term of prokaryotic and eukaryotic cells, membrane bound organelles present, membrane bound organelles absent, 70S রাইবোজোম এবং 80S ইউক্যারিওটিক সেলসে 80S রাইবোজোম পাওয়া যায়, তার সঙ্গে 70S রাইবোজোম পাওয়া যায় মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্টে। মনেরা আদার্স ইউক্যারিওটিক সেলসে প্রোক্যারিওটিক সেলসের প্রোক্যারিওটিক সেলস বেসিক ইনক্লুডস অন মোলেরা। প্রোক্যারিওটিক সেলসের সাইজ খুব ছোট হয়, প্রোক্যারিওটিক সেলসের সাইজ ছোট হওয়ার জন্য ফাস্টার ডিভাইড করে থাকে প্রোক্যারিওটিক সেলস, ঠিক আছে।
এবার দেখবো প্রোক্যারিওটিক সেলসের আউটার মেমব্রেন, প্রোক্যারিওটিক সেলস এবং প্লান্ট সেলস। প্রোক্যারিওটিক সেলস এবং প্লান্ট সেলসে তোমার সেল ওয়াল থাকে। সেল ওয়াল তোমার বিভিন্ন ধরনের সেল ওয়াল বিভিন্ন ধরনের কম্পোজিশন দিয়ে তৈরি হয়, কিন্তু সেল মেমব্রেন সবার ক্ষেত্রে এক দিয়ে তৈরি হয়, কারণ ইন্টারাকশনের ব্যাপার আছে। ওকে, দেখো তো সেল ওয়াল এবং সেল মেমব্রেন, আচ্ছা সেল ওয়াল দেখবো, সেল ওয়াল রিজিড আকারে হয় এবং সেল মেমব্রেন ফ্লেক্সিবল আকারে হয়, সিলেক্টিভলি পারমিয়েবল নেচার হয়, ফ্লেক্সিবল হয় এবং সিলেক্টিভলি পারমিয়েবল নেচারের হয়। এবং সারফেস স্ট্রাকচার, সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেন থেকে আমরা সারফেস স্ট্রাকচার দেখতে পাই 4 ধরনের। একটা হলো ফ্লাজেলা, সিলিয়া, 3 নম্বর হলো ফ্লাজেলা, সিলিয়া, 3 নম্বর হলো পিলাই, 4th নম্বর হলো ফিমেব্রে। সিলিয়া এবং ফ্লাজেলা 9+2 অ্যারেঞ্জমেন্ট দেখতে পাওয়া যায়, ট্রিক মনে রাখবা। নেক্সট ফ্লাজেলা ইনমোটাইল কেস, ইনমোটাইল ব্যাকটেরিয়ার ক্ষেত্রে ফ্লাজেলা দেখতে পাওয়া যায়। সেই ফ্লাজেলাগুলো এক্সটেনশন অফ সেল মেমব্রেন বা সারফেস স্ট্রাকচার বলা হয়ে থাকে, আউটওয়ার্ড এক্সটেনশন অফ সেল মেমব্রেন। প্রোক্যারিওটিক সেলসে ফ্লাজেলিন প্রোটিন দিয়ে তৈরি এবং ইউক্যারিওটিক সেলসে ফ্লাজেলা টিবিউলিন প্রোটিন দিয়ে তৈরি বা টিবিউলিন প্রোটিন বা মাইক্রোটিবিউল বলা হয়ে থাকে। হ্যাঁ, এবার সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেন ইনওয়ার্ড এক্সটেনশন, অর্থাৎ ভিতরের দিকে ইনওয়ার্ড এক্সটেনশনস মানে ভিতরের দিকে এক্সটেনশন হয়, কিছু পার্ট তৈরি করে, যেটা হলো ভেসিকলস, টিবিউল এবং ল্যামিলা। ভেসিকলস হলো তোমার ভিতরের দিকে এবং টিবিউল এবং ল্যামিলা মেসোজোম, এদের বলা হয় মেসোজোম। এদের কাজ কী? ভেসিকলস, টিবিউল, ল্যামিলা, মেসোজোম বলা হয়। মেসোজোম 3 প্রকার হয়। একটা হলো ভেসিকলস গোল আকারে, টিব আকারে, এবং ল্যামিলা হলো এল মানে আকৃতি, সি আকৃতি একটু প্যাচানো থাকে। এবং মেসোজোমের কাজ হলো রেসপাইরেশনস, সেল ওয়াল ফরমেশন, সিক্রেশন, ডিএনএ অ্যাপ্লিকেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনস। এবং প্রোক্যারিওটিক সেলসের জেনেটিক ম্যাটেরিয়ালকে নিউক্লিয়েট বলা হয় বা জিনোফোর বলা হয়। জিনোফোর বা নিউক্লিয়েট বা মেন জেনেটিক ম্যাটেরিয়াল বা সিঙ্গেল ক্রোমোজোম, এবং এটা কার একটা বলা হয়? জিনোফোর বলা হয়, এটা তো দেখছিলাম। এবং এটার সাইজটা বড় থাকে, এটা আলাদা। এছাড়াও ছোট্ট একটা ডাবল সার্কুলার ডিএনএ থাকে, এক্সট্রা ক্রোমোজোমাল রেপ্লিকেট ইন্ডিপেন্ডেন্টলি, প্রোভাইড সেভারাল ফিনোটাইপিক ক্যারেক্টার লাইক অ্যান্টিবডিজ রেজিস্ট্যান্স। এবং এর আগেই বললাম যে প্রোক্যারিওটিক সেলসের রাইবোজোম কোথায় থাকে? প্লাজমা মেমব্রেন বা সেল মেমব্রেনের উপরে থাকে। এবং ইনক্লুশন বডিতে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হলো যে ইনক্লুশন বডি গ্যাস ভ্যাকিউল, একটা নট এ ভ্যাকিউল, গ্যাস ভ্যাকিউল এই যে ইনক্লুশন বডি, যেমন গ্লাইকোজেন গ্রানিউলস অ্যান্ড সায়ানোফাইসিন গ্রানিউলস এবং আরেকটা হলো ফসফেট গ্রানিউলস। এগুলো স্টোর করে ফসফেট গ্রানিউলস, গ্লাইকোজেন গ্রানিউলস, এগুলো সাইটোপ্লাজমের উপরে দেখতে পাওয়া যায়। এই ইনক্লুশন বডিগুলো মেমব্রেনলেস হয়, মেমব্রেন এতে থাকে না। এবং গ্যাস ভ্যাকুল কাতে দেখতে পাওয়া যায়? গ্যাস ভ্যাকুল দেখতে পাওয়া যায় ব্লু গ্রিন ব্যাকটেরিয়া বা সায়ানোব্যাকটেরিয়া, যেটার অপর নাম হলো ব্লু গ্রিন অ্যালগি বা সায়ানোব্যাকটেরিয়া, এবং পার্পল ব্যাকটেরিয়া বা পার্পল গ্রিন ব্যাকটেরিয়া। প্রোক্যারিওটিকের সেল ওয়াল কী দিয়ে তৈরি? সেল ওয়াল তোমার প্রোক্যারিওটিকের মানে সেল ওয়াল 3টা কভার থাকে সেল ওয়ালে। ইন মেজরিটি অফ ব্যাকটেরিয়া সেল ওয়াল ফর্মড বাই 3 লেয়ার্স। একটা হলো গ্লাইকোক্যালিক্স, সেল ওয়াল এবং সেল মেমব্রেন। গ্লাইকোক্যালিক্স, সেল ওয়াল এবং সেল মেমব্রেন। গ্লাইকোক্যালিক্স সুগার দিয়ে, কার্বোহাইড্রেট দিয়ে মেনলি তৈরি, এবং গ্লাইকোক্যালিক্স কোট কার্বোহাইড্রেট দিয়ে তৈরি আউটার মোস্ট লেয়ার টু প্রোটেক্ট ব্যাকটেরিয়া ফ্রম দ্য হোস্ট ইমিউন সিস্টেম। এবং এই হোস্ট ইমিউন সিস্টেম থেকে প্রোটেক্ট করতে পারে আমাদের গ্লাইকোক্যালিক্স। সেল মেমব্রেন হলো সেল ওয়াল রিজিড শেপ স্ট্রাকচার প্রোভাইড করে প্রিভেন্ট ব্যাকটেরিয়া ফ্রম বাস্টিং অ্যান্ড কোলাপসিং। এবং সেল মেমব্রেন ইনারমোস্ট সিলেক্টিভলি পারমিয়েবলস ইন্টারাক্টস উইথ ইন দ্য আউটসাইড ওয়ালস এবং ওয়ার্কস টুগেদার। এই 3টা লেয়ার যখন একসঙ্গে কাজ করবে এবং প্রোটেকশনে কাজ করে থাকে এই 3টা লেয়ার। ইন মেজরিটি অফ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এই 3টা লেয়ার দেখতে পাওয়া যায়, নট অল দ্য ব্যাকটেরিয়া। এবং এই যে গ্লাইকোক্যালিক্স থাকে, এই গ্লাইকোক্যালিক্স 2 রকমের হয়ে থাকে। যদি গ্লাইকোক্যালিক্স বা সব থেকে বাইরের লেয়ারটা যদি 2 রকমের হবে, একটা লুজ হতে পারে আর একটা হার্ড হতে পারে। যদি লুজ হয় তাহলে স্লাইম লেয়ার ফর্ম করে, এবং যদি হার্ড হয় তাহলে টাফ বা ক্যাপসুল বলা হয়, টাফ লেয়ার ক্যাপসুল। প্রোটেকশন ব্যাকটেরিয়া এবং প্রিভেন্টিং ওয়াটার অ্যান্ড ইন আয়ন লস ইন ব্যাকটেরিয়া। প্রিভেন্টিং ওয়াটার অর্থাৎ লুজ যখন হবে তখন কী হবে, মানে জল যাতে অপচয় না হয় ব্যাকটেরিয়া থেকে, এটার দেখভাল করে। প্রিভেন্টিং ওয়াটার অ্যান্ড
আয়ন লস অফ ব্যাকটেরিয়া, এবং আয়ন লস যেন না হয় লুজ যখন থাকবে, এবং টাফ যখন থাকবে তখন প্রোটেকশন, মেনলি প্রোটেকশন হিসেবে কাজ করবে। এবং বেসড অফ দ্য সেল এনভেলপ গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, যারা কালার রিটেন করতে পারবে তাদের গ্রাম পজিটিভ বলা হয়, যারা কালার ছেড়ে দেবে তাদের গ্রাম নেগেটিভ বলা হয়। সারফেস স্ট্রাকচার তো এগুলো ফ্লাজেলা বললাম যে প্রোভাইড মোটিলিটি, এবং ফ্লাজেলা তিনটে পার্ট যে দুটি, একটা হলো ফিলামেন্ট, হুক এবং বেসাল বডি। বেসের দিকে থাকে বেসাল বডি এবং হুক কানেক্ট করে ফ্লাজেলা এবং বেসাল বডিকে। এবং এই যে ফিলামেন্ট দেখতে পাচ্ছ এই যে বাইরে বেরিয়ে আছে, এই ফিলামেন্টে কিন্তু সেল মেমব্রেনও এর উপরে থাকে, সেল মেমব্রেনও থাকে, এটা মনে রাখবা। ফিমেব্রে হলো স্মল ব্রিসেক লাইক স্ট্রাকচার দ্যাট প্রোভাইডস দ্য এনকারেজমেন্ট অফ ব্যাকটেরিয়া, রক অ্যান্ড হোস্ট টিস্যু। অ্যান্ড পিলাই টিউবুলার স্ট্রাকচার কল্ড সেক্স পিলাই অর কনজুগেশন অফ টিউব। এবং ফিমেব্রে হলো গ্রিপ লাইক স্ট্রাকচার, অর্থাৎ ব্রাশ দেখেছো, ওই ব্রাশের মতো স্ট্রাকচার দেখতে পাওয়া, ছোটো ছোটো স্ট্রাকচার দেখতে পাওয়া যায়।